আপা শুনছেন, চাচি আপনার লাইগা তিনটা পোলার লাইগে বিয়া ঠিক করছে। রাহেলার কথা শুনে মুখ ভর্তি পানিটা থু মেরে ফেলে দিল ফাবিহা। যা গিয়ে পড়ল সোজা রাহেলার মুখে। রাহেলা চমকে বলল, চাচা আপা এটা কি করলেন? ফাবিহা সে কথার জবাব দিল না, বিস্মিত কণ্ঠে বলল, বিয়ে ঠিক করছে মানে কি বলছে এসব? রাহেলা তার গায়ের ওড়না দিয়ে ভেজাল মুখটা মুছে বলল, আপা হাঁচা কই, আমি কতক্ষণ আগে শুনছি চাচি কারে জানি কয় আপনার লগে তিনটা পৈলার বিয়া দিব। ভ্রু কুচকে গেল ফাবিহার। বিরক্ত নিয়ে বলল, তোমার কি মাথা ঠিক আছে? 3টে ছেলের সাথে বিয়ে ঠিক করে কেমনে আবার? হাঁচা কই আপা, মিথ্যা কইলে এখন চুলাই চড়ানো তরকারি পুইরা যাইব। ফাবিহা বিপাকে পড়ল। নির্ঘাত এই মেয়ের মাথাটা গেছে। হঠাৎ নাকে পোড়া পোড়া গন্ধ আসলো রাহেলার। সে বলল, আপা কি যেন পুরার গন্ধ আইছে না? রাহেলার কথা শুনে ফাবিহাও গন্ধ শুকার চেষ্টা করলো। একটু সুখে বলল, পাচ্ছি তো। চুলায় কি দিয়েছিলে? রাহেলার হঠাৎই মনে পড়ল কতক্ষণ আগে কালকের তরকারি গরম করতে দিয়েছিল। রাহেলা দ্রুত উঠে দাঁড়ালো। ছুটে যেতে যেতে বলল, আরে আপা আমার তরকারি গেছে গা, কই ভাবলাম কাইলের তরকারি দিয়ে ভাত খামো। আহ আহ বলতে বলতে দৌড়ে গেল রাহেলা। ফাবিহা তাকিয়ে রইল। এই মেয়েটা আসলেও পাগল। সব সময় 2 লাইন বেশি বোঝা পাবলিক। ফাবিহার মাঝে মাঝে বিরক্ত লাগে একে, যেমন এখন লাগছে। বাবা নাকি 3টে ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে। এমন অদ্ভুত কথাবার্তা রাহেলার মুখ থেকেই বের হয়। কি শুনতে কি শুনেছে কে জানে। ফাবিহা বসা থেকে উঠে দাঁড়ালো। নীরব দীর্ঘশ্বাস ফেলে যেতে নিল নিজ কক্ষে। এরই মাঝে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। তপ্ত দুপুরের এই গরমাক্ত সময়ে কে এলো আর দরজা আটকালো কে? আবারও কলিং বেল বেজে উঠল। ফাবিহা দ্বিধাহীন এগিয়ে গেল। বর্তমানে ঘরে সে আর রাহেলাই আছে। মা আর বাবা ছাদে গেছেন। দরজাটা বোধ হয় ওই রাহেলাই বন্ধ করে দিয়েছে। মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। ফাবিহা এগিয়ে গিয়ে দেখল দরজা খোলা, তবুও কেউ কলিং বেল বাজাচ্ছে। ফাবিহা কৌতূহলী চাপিয়ে রাখা দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে তার চোখ গিয়ে ঠেকলো একজন যুবকের দিকে। গায়ে জড়ানো গ্রিন শার্ট, কালো প্যান্ট, এলোমেলো চুল, গা চুইয়ে কিছুটা ঘাম ঝরছে। ফাবিহা চিনতে পারল না। যুবকটিকে পুরোই অপরিচিত লাগলো তার। ফাবিহা শান্ত স্বরে প্রশ্ন করল, কাকে চাই? ছেলেটির এলোমেলো চাহনি, উস্কো খুস্কো ভাব। সে বলল, আসসালামু আলাইকুম, আমি আরহান। মাসুদ আঙ্কেল কি বাড়িতে আছেন? ফাবিহা খানিকটা অবাক হলো, বলল, ওয়ালাইকুম আসসালাম। জি আছেন, তবে ঘরে নেই, ছাদে। আরহান দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, ওনাকে একটু ডেকে দিলে ভালো হতো, আমাদের উনি আসতে বলেছিলেন। আমাদের আমাদের বলতে কি বোঝাচ্ছেন? উনি একা নন, আরো মানুষ আছেন। ফাবিহা বেশি না ভেবে বলল। আপনি দাঁড়ান, আমি দেখছি। আরহানের সাবলীল উত্তর। ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি করবেন। জি। ফাবিহা ঘর ছেড়ে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠল। চেঁচিয়ে বলল, বাবা, তোমার সাথে আরহান নামের কেউ একজন দেখা করতে এসেছে। গাছের পাতা কাটছিলেন মাসুদ উদ্দিন। মেয়ের কথায় ধ্যান ভাঙল। খানিকটা বিচলিত কণ্ঠে বললেন, ওরা চলে এসেছে তাহলে? বলতে বলতে দ্রুত নিচে নামলেন মাসুদ উদ্দিন। পাশেই ফাবিহার মা রিনা বেগম তাকিয়ে। ফাবিহা বলল, কে এসেছে মা? রিনা বেগম মাথা নাড়ালেন, যার অর্থ তিনি জানেন না। মাসুদ উদ্দিন নিচে নামতেই দেখলেন আরহান দরজার মুখে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাসুদ উদ্দিন দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, আরে আরহান, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো, ভাবিয়া তোমায় ভেতরে যেতে বলেনি? আরহান কি বলবে বুঝতে পারছে না। মিথ্যে বলবে নাকি সত্যি? বেশি দ্বিধায় না থেকে সরল মনেই বলল, বলেনি। মাসুদ উদ্দিন লজ্জা পেলেন মেয়েটার, আর বোধ বুদ্ধি কিছু হলো না। তিনি বললেন, তুমি কিছু মনে করো না, ও একটু। সমস্যা নেই আঙ্কেল, আমি কিছু মনে করিনি। চাবিটা দিলে খুব ভালো হতো। অবশ্যই, তুমি আগে ভেতরে আসো। তোমাদের তো আরো আগে সকালে আসার কথা, এতটা দেরি করলেই। সবটা গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, আসো ভেতরে আসো। ইচ্ছে না থাকা সত্ত্বেও আরহান ভেতরে ঢুকলো। বাইরে তার 2 বন্ধু দাঁড়িয়ে আছে। বেশি দেরি করাটা ঠিক হবে না। আরহান ভেতরে ঢুকে পুরো ঘরে একবার চোখ বুলালো। চারপাশ বেশ পরিপাটি। মাসুদ উদ্দিন
সোফার দিকে ইশারা করলে বললেন, তুমি সোফায় বসো আরহান, আমি এক্ষুনি চাবি নিয়ে আসছি। আচ্ছা আঙ্কেল। মাসুদ উদ্দিন নিচের ঘরে অগ্রসর হলেন। আরহান চুপটি করে বসলো সোফায়। তখনই ঘরের ভেতরে প্রবেশ করলো ফাবিহা ও তার মা রিনা বেগম। আরহান রিনা বেগমকে রেখে উঠে দাঁড়ালো, ভদ্রতার সহিত বলল, আসসালামু আলাইকুম আন্টি। রিনা বেগমও মিষ্টি হেসে উত্তর দিলেন। ওয়ালাইকুম সালাম, বসো তুমি। আরহান পুনরায় হাসল। রিনা বেগম ছুটে গেলেন নিজেদের ঘরে। ফাবিহা চুপটি করে দাঁড়িয়ে, দৃষ্টি তার আরহানের দিকে। সে ধরতে পারছে না বাবার কাছে এই ছেলের কী কাজ। মাসুদ উদ্দিন বেরিয়ে আসলেন। মিনিট 3 যেতেই রিনা বেগম তার আগে জিজ্ঞেস করলেন, ছেলেটা কে? মাসুদ উদ্দিন জবাব দিলেন না, সোজা আরহানের কাছে এসে চাবিটা এগিয়ে দিয়ে বলল। নেও। আরহান উঠতে নিবে তার আগেই বললেন, কিছু খাবে আরহান? কিছু লাগবে না আঙ্কেল, তবে 1 গ্লাস পানি খাওয়ালে খুব ভালো হতো। মাসুদ উদ্দিন দ্রুত রাহেলাকে ডাকলেন। রাহেলা কোথায় তুই? 1 গ্লাস পানি নিয়ে আয়। রান্না ঘরে রাহেলা জানালার ফাঁক দিয়ে তাদের সামনের বাড়িটির দিকে দুটো যুবককে বসে থাকতে দেখে তাকিয়ে আছে। মনে মনে ভেবেই ফেলেছে এই পোলা দুইটার কাছেই ফাবিহা আপার বিয়া দিব চাচা। কিন্তু 3টা পোলা থাকার কথা, এখানে তো 2টা, আর একটা কই? মাসুদ উদ্দিন দ্বিতীয়বার ডাকলেন। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল রাহেলা। এমন জোরে কেউ ডাকে? রাহেলা বুকে ফু দিয়ে দ্রুত রান্নাঘর থেকে বের হলো, বলল, কি হয়েছে চাচি? মাসুদ উদ্দিন তাকালেন রাহেলার দিকে, তাড়া দিয়ে বললেন, 1 গ্লাস পানি নিয়ে আয় দ্রুত। রাহেলা এক ঝলক আরহানকে দেখে বলল, যে আচ্ছা। আরহানের বড্ড অস্বস্তি লাগছে। মনে হচ্ছে পানি চাওয়াটা ঠিক হয়নি। ওদিকে বাহিরে তহিদার শান্ত দাঁড়িয়ে আছে। রাহেলা ছুটে আসলো 1 গ্লাস পানি নিয়ে। সে পানিটা এগিয়ে দিল মাসুদ উদ্দিনের দিকে। তিনিও নিলেন, এগিয়ে দিলেন আরহানের দিকে। আরহান গ্লাসটা হাতে নিল। অন্যদিকে রাহেলা ফাবিহার পাশে দাঁড়িয়ে বলল, দেখছেন আপা, আমি কইছিলাম না চাচি আপনার লগে 3টা পোলার বিয়ে দিও, এই একজন আর বাকি 2জন বাইরে আছে। তুমি চুপ করবে? আমার তো এখন চুপ কইবেনি, যখন হাঁচা হাঁচা ঘটবে তখন বুঝবেন। তোমার মাথায় কি গোবর আছে? দেখেন আপা, আমারে বিশ্বাস না হইলে চাচিরে জিগাতে পারেন। চাচি তো ওই সামনেই আইছে, জায়গা জিগান। রাহেলা থামো। কেন থাম্মো? আমনে জিগান চাচির। ফাবিহার এবার বেশ বিরক্ত হলো, রাগও লাগলো। সে 8-5 কিছু না ভেবেই ফট করে বলে ফেলল, বাবা তুমি নাকি আমার সাথে 3টে ছেলের বিয়ে ঠিক করেছো? মাত্র এই পানিটা গিলেছিল আরহান। আচমকাই ফাবিহার এমন উদ্ভট কথা শুনে কাশি উঠে গেল তার। মুখ থেকে পানি পড়ে গেল নিমিষেই। সে কাঁদতে লাগলো। মাসুদ উদ্দিন সহ দূরে দাঁড়ানো রিনা বেগমও ভরকে গেলেন। ফাবিহা তাকালো আরহানের দিকে। মাসুদ উদ্দিন বিচলিত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো বাবা? আরহান বসা থেকে উঠে দাঁড়ালো, কোনো মতে শ্বাস ফেলে বলল, জি আঙ্কেল, আমি তাহলে যাই, বাহিরে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। ঠিক আছে। আরহান চলে গেল। মাসুদ উদ্দিন বিরক্ত ভেসে ফাবিহার দিকে তাকিয়ে বলল, তোমার মাথা কি বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই? এমন আবল তাবল প্রশ্ন করছো কিভাবে? ফাবিহা পাত্তা দিল না। সে বলল, এই কথা তুমি রাহেলাকে জিজ্ঞেস করো। ও নাকি শুনেছি তুমি যেন কাকে বলেছো আমার সাথে নাকি 3টে ছেলের বিয়ে ঠিক করেছো তুমি। রাহেলা পড়ল বিপদে, তবুও বুক ভরা সাহস নিয়ে বলল, দেখেন চাচি, আপনি মিথ্যা কইবেন না, আমি কিন্তু শুনছি। মাসুদ উদ্দিন হতাশ হলেন, তবুও বললেন, তোরে শীঘ্রই পাবনায় পাঠাবো দাঁড়া। কথাটা বলে রাগে হনহন করে চলে গেলেন মাসুদ উদ্দিন। আর রাহেলা হ্যাবলার মতো তাকিয়ে রইল। সে ফাবিহাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপা, পাবনায় কি আপনার জামাই আছে? কিছু হইলেই চাচি খালি কয় পাবনায় পাঠাবো। আমি আজও বুঝি না বাকি জেলাগুলাই কি সমস্যা। ফাবিহা উত্তর দিল না, মাথা চাপড়ে চলে গেল। তবে মনে মনে ভাবলো ঠিকই, এই মেয়ে আদতেও কোনো কামের না। এদিকে আরহান নিচে আসতেই তৌহিদ প্রশ্ন ছুড়ল, কি রে শালা, ভেতরে যাবেন দেখেছিলে নাকি বউ আনতে এত সময় লাগে? আরহান কি বলবে বুঝছে না। তার মাথাটা এখনো কেমন যেন ঝিম ধরে আছে। স্বামীর 3-3টে ব্যাচেলার ছেলেকে বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তে তুমুল রেগে চেঁচামেচি শুরু করে দিলেন রিনা বেগম। তিনি বুঝতে পারছেন না তার স্বামীর কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। ঘরে নিজের যুবতী মেয়ে থাকতে সে কি করে ব্যাচেলার ভাড়া দেয়? মাথায় কি বিন্দু মাত্র এই চিন্তা আসলো না তার একটা যুবতী মেয়ে আছে? রাহেলা সোফায় পাশের মেঝেতে কান চেপে বসা। ফাবিহা নিজ কক্ষে বই পড়ছে, কিন্তু মায়ের চেঁচামেচিতে তার পড়ায় বিঘ্ন ঘটছে খুব।
এমনটা নয়, মায়ের চিৎকার চেঁচামেচি করাটা অযৌক্তিক, তবুও কাজটা যেহেতু করা হয়ে গেছে সেহেতু চেঁচামেচি করে তো লাভ নেই। ফাবিহা একবার ভাবলো বাইরে বেরিয়ে মাকে কিছু বলবে, পরে আবার ভাবলো না থাক। তুমি কি একটু থামবে? প্রচণ্ড বিতৃষ্ণা ভরা কণ্ঠে কথাটা বললেন মাসুদ উদ্দিন। তার কথা শুনে রিনা বেগম আরও রেগে গেলেন। তিনি বললেন, কেন থাকবো? দেখো রিনা, আরহানরা খুব ভালো ছেলে, তোমার মেয়ের কিছু হবে না। ছেলেরা যতই ভালো হোক, কিন্তু বিগড়ে যেতে কতক্ষণ? এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আমি আরহানকে জানিও আমার এক সময় স্টুডেন্ট ছিল। তাই বলে ব্যাচেলার ভাড়া দিবে? একটা কথা মনে রাখবে, তোমার মেয়ে যদি ঠিক থাকে তাহলে কোনো ছেলেই তোমার মেয়েকে, আর তোমার মেয়ে তো খুশি নয় যে কেউ ভুজুম ভাজুম বললেই সে গলে যাবে। আমি বাবা হয়ে আমার মেয়েকে বিশ্বাস করেছি, আর তুমি মা হয়ে পারছো না। রিনা বেগম দমে গেলেন কিছুটা, তবে থামলেন না, বললেন, তুমি এক্ষুনি ছেলেগুলোকে বলবে নতুন বাসা দেখে বেরিয়ে যেতে। বাজে বকা বন্ধ কর। দুদিন যাক তুমি নিজেই টের পাবে আমি ওদের বাড়ি ভাড়া দিয়ে ভুল করিনি। এখন চলো, খিদে পেয়েছে, লাঞ্চ কি করতে হবে না? রিনা বেগম কথা বললেন না। মাসুদ উদ্দিন ফাবিহাকে ডাকলেন। ফাবিহা সঙ্গে সঙ্গেই উত্তর দিল, আমি খেয়েছি বাবা, তোমরা খেয়ে নাও। মাসুদ উদ্দিনও আর বিরক্তি করলেন না, এবার ডাকলেন রাহেলাকে। মেয়েটা কানে হাত দিয়ে মাসুদ উদ্দিন আর রিনা বেগমকে দেখছে। এ রাহেলা, তাড়াতাড়ি খাবার বার। রাহেলা চমকে উঠল, দ্রুত উত্তর দিল, সব বাড়াই আছে চাচি, খালি খাইতে বসলেই হয়। তুই খাচ্ছিস? একটু একটু। মাসুদ উদ্দিনের বিরক্তির কণ্ঠ। একটু একটু আবার খায় কেমনে? ও, আপনার লাগে একটু খাইছিলাম। ও আচ্ছা, খাবার খাবি? না চাচি, তরকারির শোক যাইলে খামু। শেষ কথাটা খুব ধীরে বলল রাহেলা। মাসুদ উদ্দিন আর জোর করলেন না, বললেন, আচ্ছা শোন, কিছু খাবার বেড়ে আরহানদের দিয়ে আয়, ছেলেগুলো বোধহয় না খেয়ে আছে। রাহেলা উঠে দাঁড়ালো, তরিতে উত্তর দিল। আচ্ছা চাচি। রাহেলা হেঁটে গেল রান্নাঘরে, আর রিনা বেগম মাসুদ উদ্দিন গেলেন ডাইনিং রুমে। বাড়িটির গায়ের রং ধবধবে সাদা। দরজার মুখে বাম পাশের দেয়াল ঘেঁষে বড় গোলাপ গাছ লাগানো, টকটকে লাল গোলাপ ফুটেছে তাতে। আরহান দাঁড়িয়ে বাড়ির দরজায় ঝুলানো তালার কাছে। সে কতক্ষণ যাবৎ নিজেদের মালপত্র নিয়ে তারা বাহিরে দাঁড়িয়ে আছে, অজানা কারণেই ভিতরে ঢুকছিল না। পরিশেষে ঢুকলো তারা। বাড়ির দরজার নেম প্লেটে লেখা অতিথি নিবাস। সুন্দর নাম, আরহানের ভালো লেগেছে, তবে সে বুঝেছে এটা মূলত বাড়ির অতিথিদের জন্য তৈরি। হয়তো তাদের উপর মায়া বা দয়া দেখিয়ে মাসুদ আঙ্কেল বা স্যার ভাড়া দিলেন। সে যেটাই দিক, খুব ভালো হয়েছে, না হলে এই ঢাকার বাজারে ব্যাচেলারদের রুম পাওয়া খুবই কঠিন। আরহান দরজা খুলে ভিতরে ঢুকলো। বাহিরে তৌহিদ আর শান্ত দাঁড়িয়ে। আরহান, সে একজন আরজে, FM রেডিওতে কাজ করে। আরহানের কণ্ঠস্বর খুবই সুন্দর, তাই এই কাজটা পাওয়া। তৌহিদ একজন ভার্সিটির টিচার, তবে এখনও টিচার বলা যাবে না, কারণ তৌহিদ এখনও ভার্সিটিতে জয়েন করেনি, তবে খুব শীঘ্রই করবে। বাসাটার একটু সমস্যা হওয়ায় এত লেট। তৌহিদের গায়ের রং ফর্সা, আরহানের চেয়ে ফর্সা রং। উচ্চতায় আরহান তৌহিদ দুজনেই সমান। শান্ত মানুষটার নামের মতোই শান্ত। তার একটা দুর্বলতা হলো সে জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। কথা বলতে পারে না, তবে শুনতে পারে অল্প স্বল্প। এই পৃথিবীতে তাকে বুঝতে পারে তার এই দুই বন্ধু আর তার মা। যে গ্রামে থাকে, আপাতত তার পৃথিবীকে বোঝার জন্য এই তিনজন ব্যক্তিই আছে। শান্ত খুবই সহজ সরল মানুষ। এলোমেলো চুলে, মোটা ফ্রেমে চশমার ভিড়ে সে বড়ই সুদর্শন যুবক। এছাড়া শান্তর বিশেষ একটা গুণ আছে। আরহান ভিতরে ঢুকতেই একে একে তৌহিদ আর শান্তও ঢুকে পড়ল ভিতরে। সামনের বিছানায় বসলো আরহান। শান্ত পুরো ঘরে চোখ বুলালো। দুটো বড় বড় রুম, কিছু আসবাবপত্র, রান্নাঘর, ওয়াশরুম, বাড়ির পিছনে ছোট্ট বারান্দা। বাড়ির সামনের চেয়ে পিছনটা বেশি সুন্দর। সারি সারি কিছু গাছ আছে, গাছে কাঠবিড়ালি ছুটছে, সবুজ ঘাসেরা বেড়েছে। তবুও শান্তর পুরো বাড়িটা ভালো লেগেছে, কেমন একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। সে এগিয়ে এলো আরহান আর তৌহিদের দিকে, হাত নাড়িয়ে বোঝালো কিছু। আরহান তার হাতের ইঙ্গিত দেখে বলল, বাড়িটা খুব ভালো লেগেছে তোর? শান্ত মাথা দুলায়, যার অর্থ হ্যাঁ খুব। তৌহিদ হেসে বলল, দেখ,
কোনো মেয়ে দিয়ে পাস কিনা, তাহলে বিয়ে দিয়ে এখানে রেখে যাব। শান্ত হেসে ফেলল, হাসলো আরহানও। তখনই দরজায় খটখট করে আওয়াজ করলো রাহেলা। চিকন গলায় বলল, ভাই সাহেবেরা ঘরে আইতাম। রাহেলার কণ্ঠ কানে আসতেই তিনজনে ঘুরে তাকালো একসাথে। তৌহিদ বলল, আসেন। রাহেলা ঢুকলো। 15 বছর বয়সী একটা মেয়ে। তৌহিদ বলল, কে তুমি? রাহেলা কিছু বলার আগেই আরহান বলল। মাসুদ আঙ্কেলদের ঘরে দেখেছিলাম। এবার রাহেলা বলল, আমি হইলাম রাহেলা, এই বাড়ির কামের বেড়ি। তো এই কামের চাইতে কথা একটু বেশিই কই। চাচি আপনাদের জন্য খাবার পাঠাইছে, খাইয়া লন। রাহেলা খাবারের ট্রে সমেত বিছানায় রাখলো। এরপর ঘুরে ঘুরে দেখতে লাগলো তিনজনকেই। তৌহিদ বলল, এত কি দেখো? রাহেলা বলল। আপনার ঘরে দেখতাছি। তৌহিদ ভ্রুকুচকে তাকালো। তারপর? তারপর কি? শুনেন, আমি হইলাম রাহেলা, পোড়া মানুষ গো, এমন ভয় পাই না। আপনারা এখানে থাকবেন ভালো কথা, তই আমার আপার দিকে নজর দিবার না কেউ, কইয়া দিলাম। আমার আপা হইলেন ডাইনি। কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল তৌহিদের। ভরকানো গলায় বলল, কি? আরহান হেসে ফেলেছে ততক্ষণে। রাহেলাকে একটু হলেও আজ করতে পেরেছে সে। রাহেলা একটু ভেবে বলল, ওই যে হয় না প্রিন্সেস। আরহান বলে উঠল তখন। ও প্রিন্সেস ডায়নার কথা বলছে। রাহেলা খুশি হয়ে তাকালো আরহানের দিকে। উচ্চ আওয়াজে বলল, ভাইজান ঠিক কইছে, আমার আপা হইলেন প্রিন্সেস ডাইনা। ওনার দিয়ে কেউ নজর দিবে না, তাহলে কিন্তু চাচি আপনাগো গদান দিব। শান্তর কণ্ঠ শোনা গেল। সে আ আ শব্দ করে কিছু বলল রাহেলাকে। রাহেলা বুঝল না, অবাক হয়ে বলল, আপনি আ করেন কে? কথা কইতে পারেন না? শান্ত অসহায় বেশে তাকালো আরহানের দিকে। আরহান বলল, ও সত্যি কথা বলতে পারে না রাহেলা। রাহেলার চোখ ভেসে উঠল। নরম কণ্ঠে বলল, আপনি কথা কইতে পারেন না ভাইজান? শান্ত না বোধক মাথা নাড়ালো। রাহেলার চোখে পানি চলে আসলো। সে মৃদু স্বরে বলল, আমারে ক্ষমা কইরা দেন ভাইজান, আমি বুঝতে পারি নাই। শুকনো হাসলো শান্ত। হাতের ইশারায় দেখালো কিছু, যা দেখে আরহান বলল। ও কিছু মনে করেনি। রাহেলা কিছুক্ষণ তাকিয়ে রইল শান্তর মুখের দিকে। কি সুন্দর দেখতে পোলাটা, মাথায় কত বড় বড় চুল, চোখে আবার চশমাও পরে, অথচ কথা কইতে পারে না। রাহেলার মন খারাপ হলো। শান্ত আবারও কিছু বলল, যা দেখে রাহেলা প্রশ্ন করলো, কি কইল ভাইজানে? আরহান বলল, ও বলছে চিন্তা নাই, আমরা কেউই তোমার ডায়না আপার দিকে তাকাবো না। রাহেলা একবার শান্ত, একবার আরহান, আর একবার তৌহিদের দিকে তাকালো। তারা তিনজনই হাসছে। রাহেলা বলল, আচ্ছা ঠিক আছে, জায়গা আমি, আপনারা খাইয়া লন। তৌহিদ বলল, আচ্ছা যাও রানু মণ্ডল। চোখ পাকিয়ে তাকালো রাহেলা। বলল, আমার নাম রানু না, রাহেলা। তৌহিদ হাসলো। রাহেলা বেরিয়ে এলো। তৌহিদ বলল, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। আরহানের জবাব এলো, যা। শান্ত বিকেল। দোতলার বারান্দার রকিং চেয়ারে বসে বই পড়ছিল ফাবিহা। হঠাৎ তার নজর গেল সামনের বাড়িটা থেকে মাত্র বের হওয়া আরহানের দিকে। গায়ে জড়ানো সাদা টি শার্ট, কালো প্যান্ট, বোধহয় কোথাও যাচ্ছে। ফাবিহা দৃষ্টি সরিয়ে নিল। ছেলেটাকে তার খুব শান্ত টাইপ মনে হয়েছে। আসলে কি ছেলেটা খুব শান্ত? খুব একটা ভাবল না। এত ভেবে তার কি লাভ? সে বই পড়ায় আবার মনোযোগ দিল। বইটা প্রায় সমাপ্তির অংশটা পড়ছে। সেখানে শেষটায় লেখা ছিল, তাকে দেখার তৃষ্ণা আমার জনমভর হোক। ফাবিহা বইটি বুকে জড়িয়ে ধরল। মনে মনে বলল, কি অদ্ভুত সুন্দর কথা। সামনে তাকাতেই দৃষ্টি আটকালো তার মাত্রই তাদের বাড়ির কালো গেটটা টপকে বেরিয়ে যাওয়ার যুবকটির দিকে। আবারও কেমন যেন অদ্ভুত ঠেকল সব। দুপুরের তীব্র রোদে মুখরিত চারপাশ, রোদ্দুরের তাপে দগ্ধনীয় শহর। ক্লান্তিতে গা চুইয়ে ঘাম ঝরছে রাস্তাঘাটে অবস্থানরত মানুষগুলোর। আর এই দগ্ধনীয় প্রকৃতির ভিড়ে তীব্র রোদের মাঝে হাতে ছেঁড়া জুতো নিয়ে খালি পায়ে হাঁটছে ফাবিহা। বিরক্তি আর পায়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে তার, তবুও সে হাঁটছে। ফাবিহার একটা সমস্যা হলো, সে তীব্র রোদ সহ্য করতে পারে না, গায়ে জ্বালা করে। এছাড়া গরমাক্ত পিচঢালা রাস্তায় খালি পায়ে হাঁটার কারণে তার পায়ে জখম হয়েছে, ফোসকা ফুটে যাচ্ছে তাই অবস্থা। আশেপাশে কোনো রিক্সাও নেই যে যাতে চড়ে ফাবিহা বাড়ি যাবে। ফাবিহার হঠাৎ কান্না পাচ্ছে। বাড়ি কী করে যাবে ভেবে পাচ্ছে না। পায়ে যে করুণ অবস্থা ঠেকছে, তাতে করে আর বেশি দূর হাঁটাও যাবে না। ফাবিহার মনে হয়
আজকের দিনটাই খারাপ। সে অনার্স 3য় বর্ষের ছাত্রী। আজ তার একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, কিন্তু ভার্সিটি এসে জানলো স্যার কোনো এক কারণে ক্লাস নিতে পারবেন না। ফাবিহার এমনিতেও ক্লাস করতে অতটা পছন্দ নয়, তবুও আজ এসেছিল। কতক্ষণ বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা করে বেরিয়ে এলো। ভেবেছিল কাছের এক পাবলিক লাইব্রেরিতে যাবে, কিন্তু আচমকাই জুতো ছিঁড়ে ঘটে গেল আকস্মিক ঘটনা। জুতোটা এমন বেকায়দায় ছিঁড়ল যে কোনোভাবেই পায়ে পরে আসা যাচ্ছিল না। ফাবিহা নিরাশ হয়ে জুতো হাতে নিয়েই হাঁটা শুরু করলো। পুরো রাস্তায় রিক্সা খুঁজেছে, কিন্তু কোথাও কোনো রিক্সা নেই। ওদিকে অসহ্য গরমে তার শরীর বিষিয়ে উঠছিল। পায়ে ফোসকা পড়ে ইতিমধ্যে ফেটেও গেছে। ফাবিহা আর হাঁটতে পারল না। সে রাস্তার ওপাশের একটা বড় গাছের গোড়ায় বসল। তার বড্ড অসহ্য লাগছে। মনে হচ্ছে এখনই জ্ঞান টিয়ান হারিয়ে বিচ্ছিরি কাণ্ড ঘটিয়ে ফেলবে। জোরে জোরে নিঃশ্বাস ফেলল দ্রুত। আজ তাড়াহুড়োর চক্করে ছাতা আনতেও ভুলে গেছে। চটজলদি ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ঢকঢক করে পানিটা গিলল। কি করবে ভেবে পাচ্ছে না। ফোনেও ব্যালেন্স নেই যে কাউকে ফোন করে বলবে আসতে। ফাবিহা তার পায়ে হাত দিল। জায়গাটা অসম্ভব জ্বলছে। এতটুকু সময়ের মধ্যে এতটা ক্ষত হয়ে যাবে বুঝতে পারেনি। নির্জন পরিবেশ, তীব্র রোদে খা খা করছে সব। বিশাল পিচঢালা রাস্তায় দু একটা বড় গাড়ি ছুটে যাওয়া ছাড়া কিছুই নজরে পড়ছে না। ফাবিহা দীর্ঘশ্বাস ফেলল, নিরাশ হয়ে বসে রইল। হঠাৎ কারো কণ্ঠে শোনা গেল। পুরুষালীর ভারী কণ্ঠে শুধালো কেউ। আপনি কি কোনো সমস্যায় আছেন? আচমকা কণ্ঠটা কানে বাজতেই চমকে উঠল ফাবিহা। তৎক্ষণাৎ সামনে তাকালো। দেখল কালকেরই ছেলেটা। কি যেন নাম? হ্যাঁ, আরহান। ফাবিহা বিষম খেল। ততক্ষণে তার মুখোমুখি বসে পড়েছে আরহান। তার আবারও প্রশ্ন। কি হলো, কথা বলছেন না কেন? ফাবিহার অস্বস্তিকর চেহারা, থমথমে মুখ, চোখের পলক বার কয়েক ফেলা শেষ। আরহান অবস্থাটা বুঝল। আশ্বাস দিয়ে বলল, আমরা তো একেবারেই অপরিচিত নই। সমস্যায় থাকলে আমাকে কিন্তু বলাই যায়। ফাবিহার উসখুস চাহনি, কণ্ঠনালী কোথাও যেন আটকে যাচ্ছে। আরহানের আঁখি অধীর আগ্রহে তাকিয়ে আছে, কিছু শোনার অপেক্ষা। ফাবিহা বুঝতে পারল, বহু কষ্টে শুধালো, আসলে তেমন কোনো ব্যাপার নেই। আরহানের বিশ্বাস হলো না। সে তড়িৎ প্রশ্ন করল, তাহলে এই রোদ্দুরের মধ্যে বসে আছেন কেন? ফাবিহা ভাবল সত্যিটাই বলবে। এমনও তো হতে পারে ছেলেটা তাকে সাহায্য করলো। এভাবে ভর দুপুরে মাঝ রাস্তায় গাছের তলায় একা একা থাকাটাও তো সুরক্ষিত নয়। ফাবিহার কোনো সারা শব্দ না পেয়ে আরহান আর ঘাটালো না। হয়তো তাকে বলতে চাচ্ছে না। আরহান বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, আপনি যেহেতু কিছু বলতে চাচ্ছেন না, তাহলে আমারও বসে থেকে কাজ নেই। তবে বলবো বাড়ি যান। এভাবে ভর দুপুরে একা একা রাস্তাঘাটে থাকা ঠিক নয়। আরহান যেতে নিলে সঙ্গে সঙ্গে ডেকে ওঠে ফাবিহা। শুনুন। আরহানের পা থেমে গেল। সে পুনরায় এগিয়ে এসে বলল, জি বলুন। ফাবিহার সংকোচতা কাজ করছে। আরহান বলল, ভয় নেই, আমি খারাপ মানুষ নই। না না, ব্যাপারটা তা নয়। তাহলে? আপনি কি আমায় একটা রিক্সা ডেকে দিতে পারবেন? আসলে আমার জুতোটা ছিঁড়ে গেছে। খালি পায়ে রোদ্দুরে হাঁটার কারণে আমার পায়ে ফোসকা পড়ে জখম হয়েছে। এতক্ষণ পর আরহানের নজরে আসলো ফাবিহার পা। ডান পায়ের তলিতে ফোসকা পড়ে লালচে হয়ে গেছে। আরহান আচমকাই হাত দিতে নিল ফাবিহার পায়ে। কিছুটা কাছে এগিয়েও দ্রুত সরিয়ে নিল। খানিকটা বিচলিত কণ্ঠে বলল, আমি কি আপনার পা স্পর্শ করতে পারি? তড়িৎ বুক কেঁপে উঠল ফাবিহার। যদিও আরহান ভয়ঙ্কর কিছু বলেনি, তবুও কেমন যেন ঠেকল, একটু ভিন্ন রকম। সে বলল, পা স্পর্শ করাটা কি খুব জরুরি? আপনার অনুমতি না থাকলে আমি ধরবো না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমার স্পর্শ করাটা খুব জরুরি। ফাবিহা আটকে পড়ল। এবার কি বলবে? হ্যাঁ বলবে নাকি না? চরম দোটানায় পড়া গেল। আরহান আচমকাই হেসে ফেলল। চমৎকার দেখালো সেই হাসি। ফাবিহা চেয়ে রইল, প্রশ্ন করল, হাসছেন যে? এই যে, আপনি আমায় একটু বিশ্বাস করতে পারছেন না, মনে করছেন পা ছুঁইলেই হাত না ধরে বসি। ফাবিহা লজ্জায় মিয়ে গেল। মাথা নিচু করে বলল, ধরুন। কোনটা ধরবো, পা নাকি হাত? ফাবিহার চোখ রাঙানো চাহনি। আরহান হেসে বলে, মজা করছিলাম, মনে নিবেন না কথাটা। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন মাঝে মাঝে মানুষের সাথে মজা করতে হয়। তাই নাকি? তা কোন জ্ঞানী মানুষ বলেছিলেন এই কথা? কে আবার? আমি?
বলেই হেসে ফেলল আরহান। ফাবিহাও হাসলো। আরহান দ্রুত স্বরে সরি বলল, এরপর হাত রাখলো ফাবিহার পায়ে। জখমের জায়গাটা ভালো মতো দেখল। আশেপাশে কোনো ফার্মেসিও দেখা যাচ্ছে না। আরহান বলল, আপনি এমন একটা জায়গায় এসে আহত হলেন যে আমাদের কিছুই করার নেই। কিছু করতে হবে না, শুধু একটা রিকশার ব্যবস্থা করে দিতে পারলেই হবে। আমি বাড়ি গিয়ে মলম লাগিয়ে নিব। আরহান আর ভাবল না। পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করলো। বলল, আপনার কাছে পানি থাকলে এটা ভিজিয়ে ভালো মতো চিপকে পায়ে বেঁধে নিন, সাময়িক আরাম পাবেন। আমি দেখছি রিক্সা পাওয়া যায় কিনা। আরহান উঠে গেল, দিয়ে গেল নিজের রুমাল। ফাবিহা কিছুক্ষণ রুমালটার দিকে তাকিয়ে থেকে আরহান যা বলল তাই করলো। খানিকটা আরামও মিলল বুঝি। কাঠফাটা রোদ্দুরে আরহান দাঁড়িয়ে আছে। দূর দূরান্তে কোনো কিছু আসার নাম গন্ধ নেই। যাওয়া আসছে তাও খালি নয়। আরহান নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। তীব্র রোদে কপাল ছুঁয়ে ঘাম ঝরছে। হঠাৎ নজরে আসলো একটা রিক্সা। আরহানের ঠোঁটে ফুটল এক চিলতে প্রশান্তির হাসি। একটা চিকনা মতো রোগা পাতলা ছেলে, মমতাজের বুকটা ফাইটটা যায়। গানটা গাইতে গাইতে এগিয়ে আসছে, তবে নিজের মতো করে গাইছে। বান্ধবী যখন জামাই লইয়া আমার রিস্কার পাশ দিয়া হাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। আরহান দ্রুত ছুটে গিয়ে গানের মাঝখানে বলল, রিক্সা ভাই, ফাটাফাটি পরে করেন, আগে আমারে সাহায্য করেন। রিক্সা চালক রিক্সা থামালো। বলল, কি সাহায্য করতাম? রিক্সায় কইরা বাড়ি পৌঁছাইয়া দিতেন। ও আজ চাহেন, কই যাইবেন? আরহান তার কাঙ্ক্ষিত স্থানের নাম বলে বলল, আমি যাব না, অন্য আরেকজনকে পৌঁছে দিতে হবে। ব্যাপার না, নিয়ে আহেন। আরহান দ্রুত ফাবিহার দিকে এগিয়ে গেল। ফুটপাতের রাস্তা তার ওপাশে। বড় গাছের নিচে ফাবিহা বসে আছে। আরহান দ্রুত গিয়ে বলল, উঠুন, রিক্সা পেয়ে গেছি। ফাবিহা তাকালো। সত্যি সত্যি রিক্সা দেখে আস্তে করে উঠে দাঁড়ালো। আরহান বলল। ফাবিহা মেনে নিল। ডান পা উচকিয়ে হাঁটতে লাগলো সে। আরহানের ধরে সাহায্য করার ইচ্ছে থাকলেও করল না, কিন্তু বিপত্তিটা বাঁচল রিক্সায় ওঠার সময়। ডান পায়ে ভর না করে ফাবিহা উঠতে পারছে না। কোনো না কোনোভাবে পায়ে চাপ লাগবেই। আরহান কিছুক্ষণ বিষয়টা লক্ষ্য করে তার দেরি হচ্ছে, তার উপর এত গরমে টেকা যাচ্ছে না। সে আচমকাই ফাবিহাকে কোলে তুলে নিল। ফাবিহা হতভম্ব হয়ে গেল। আরহান দ্রুত ফাবিহাকে রিক্সায় উঠিয়ে দিয়ে বলল, দুঃখিত। ফাবিহা কিছুক্ষণ চেয়ে থেকে বলল, পা ছোঁয়ার সময় পারমিশন নিয়েছিলেন? এটা বেলা তো নিলেন না। আরহান এক চিলতে হেসে অনুতপ্ত নিয়ে বলল, আমি বড্ড অধৈর্যশীল মানুষ রৌদ্রময়ী। প্রথম বেলায় ধৈর্যটা আটকে রাখতে পারলেও দ্বিতীয়টায় আর পারলাম না। আমি খুবই দুঃখিত। ক্লান্তিতে ভরপুর সময়। ফাবিহা শুয়ে আছে, বিছানায় উবুর হয়ে শুয়ে আছে। পায়ে মলম লাগিয়েছে কিছুক্ষণ আগে। এবার বেশ আরাম লাগছে, শুধু খানিকটা জ্বালা পোড়া এখনো হচ্ছে। ফাবিহা কিছু একটা ভাবছে, বোধহয় আরহানের কথা। আজ ঠিক সময়ে আরহান তাকে সাহায্য না করলে বড্ড বিপদে পড়তো সে। হঠাৎ তার মনে পড়ল আরহানের বলে যাওয়া সেই শেষ কথাটা। আমি বড্ড অধৈর্যশীল মানুষ রৌদ্রময়ী। প্রথম বেলায় ধৈর্যটা আটকে রাখতে পারলেও দ্বিতীয়টায় আর পারলাম না। আমি খুবই দুঃখিত। ফাবিহার চট করে মনে পড়ল আরহান তখন রৌদ্রময়ী বলে তাকে আখ্যায়িত করেছে। ফাবিহা চমকে উঠল। প্রথমে এটা অতটা আন্দাজে আনেনি, এখন কেমন যেন ঠকছে। আচ্ছা, ছেলেটা রৌদ্রময়ী বলে কেন ডাকলো? সে রোদ্দুরে বসেছিল বলে, নাকি রোদ্দুর সহ্য করতে পারে না বলে? ছেলেটাকে নিয়ে কি খুব বেশি ভাবছে ফাবিহা? না, তা হবে কেন? ফাবিহা মাথা ছাড়ল। বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। হঠাৎই খটখট করে আওয়াজ হলো। কে যেন ধুরুম ধারুম শব্দ করে হেঁটে আসছে। ফাবিহা কিছু সময় পরখ করে বুঝলো রাহেলা আসছে। দরজার দিকে তাকাবে, এরই মাঝে রাহেলা হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে বলল, আপা খাইবেন না? ফাবিহা শোয়া থেকে উঠে বসলো। শান্ত স্বরে বলল, খাবো। রাহেলার হাতে খাবারের ট্রে। সে ফাবিহার জন্য খাবার নিয়ে এসেছে। রাহেলা এগিয়ে এসে খাবারগুলো বিছানায় রাখলো। বলল, চাচি জানে আপনার জন্য খাবার পাঠাইছে আপা। ফাবিহা দেখলো, দ্রুতই হাত ধুয়ে খাওয়া শুরু করলো। বলল, তুমি খেয়েছো? রাহেলার তড়িৎ উত্তর, রে আপা। রাহেলা আরাম করে বিছানার পাশে মেঝেতে বসলো। ফাবিহা বলল,
তোমায় কতবার বলেছি মেঝেতে বসবে না। রাহেলা একগাল হেসে বলল, আপা রাগ হইলেন না, আমরা নিচে বইতাম, বেশ মজা লাগতো। ফাবিহা উত্তর দিল না। রাহেলা বলল, আপা আজকে কি হয়েছে? ফাবিহা আগ্রহ নিয়ে বলল, কি হয়েছে? রাহেলা বলতে লাগলো, আজকে দুপুরে যখন আপনাদের বাড়িতে আইছিলাম না, তখন ওই সামনের বাড়িতে তৌফিক ভাইজান আছে না, কি সুন্দর গান গাইছে। গান হুই না আমার পরানটা জুইরাইয়া গেছে। আপা জানো, গান হুই না আমি খালি চাইয়া রইছি। ফাবিহা হেসে ফেলল, বলল, চাইয়াই রইছো? তাহলে কই কি আপা, এত সুন্দর গান আমি আগে শুনি নাই। ফাবিহা আবারও মৃদু হাসল। রাহেলা যে একটু বেশি বাড়িয়ে বলছে তা জানে সে। রাহেলা হঠাৎই মন খারাপ করে বলল, তাই জানেন আপা, আজকে আমার মন ভালো নাই। ফাবিহা ভাত মুখে চিবোতে চিবোতে বলল, কেন? ওই যে শান্ত ভাইজানে। কি হয়েছে তোর? আপা পোলাটা কথা কইতে পারে না, তারে দেখা আমার মনটা খারাপ হইয়া যায়। জানেন আজকে তৌফিক ভাইজানে গান গাইলো, গিটারটা শান্ত ভাইজানে বাজাইছে। ওটা গিন্টার না, গিটার। ওই হইছে, আপনি আছেন ভুল নিয়ে, আমার মন ভালো নাই। সাহিত্য ভাইজান রে খুব সুন্দর দেখতে, জানেন আপা, তারপরেও পরে চোখগুলো কি সুন্দর। এত সুন্দর একটা পোলা কথা কইতে পারে না, ভাবলেই তো কেমন লাগে, আমার খুব কান্না আহে। ফাবিহা কি বলবে বুঝছে না। ফাবিহার সাথে শুধু আরহানের সাথেই সাক্ষাৎ হয়েছে, তবে সে শুনেছে তাদের অতিথি নিবাসে আরো যে দুজন থাকছে তাদের নাম তহিদ আর শান্ত। শান্ত যে কথা বলতে পারে না এটা কাল রাতেই রাহেলা বলেছিল। খারাপও লেগেছিল বড্ড। ফাবিহা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুনিয়াতে সবাই পারফেক্ট হয়ে আসে না রাহেলা। রাহেলা মলিন কণ্ঠে জানালো, এমনটা কেন হয় আপা? সবই আল্লাহর ইচ্ছে। রাহেলা কিছু বলল না, চুপ হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, শুভ সন্ধে। আপনারা শুনছেন রেডিওর তরঙ্গ 92.2 রেডিও FM। আমি আরজে আরহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হলাম আপনাদের সাথে সামান্য আড্ডা, গল্প আর আপনাদের ফেভারিট গান শোনানোর জন্য। আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন 82904 এই নম্বরে। এছাড়া আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইভ শেয়ার কমেন্ট বক্সে যত খুশি তত। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আমাদের অনুষ্ঠান। আজকের কথোপকথনের নাম হিসেবে আমি রাখছি মন নিয়ে কথাকথি। আপনারা সবাই জানেন আমি রোজ রোজ নিউ নাম ব্যবহার করতে পছন্দ করি, তাই দেরি না করে দ্রুত ফোন করুন 82904 এই নম্বরে। আরহান থামল। মাত্রই আরহান তার রেডিও স্টুডিওতে হাজির হলো। আরহান সপ্তাহে 4 দিন FM এ কথা বলে। তার কাজের কোনো টাইম টেবিল নেই। সে হঠাৎ আচমকা হাজির হয়, তবে তাকে বেশিরভাগ সময় পাওয়া যায় রাতে 10টার পর। তবে আজ সন্ধ্যাতে হাজির হয়েছে, এমনটা মাঝে মাঝে হয়। এছাড়া সপ্তাহে রোজ শুক্রবার বিকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, মানুষের সাথে কথা বলে, আড্ডা দেয়, গান শোনায়। মাইক্রোফোনে আবারও আরহানের ভারী কণ্ঠ শোনা যায়। সে বলে, আজ খুব তাড়াতাড়ি এসেছি বলে কেউ আবার রাগ করবেন না। আপনারা তো জানেনই আমি একটু উড়াল স্বভাবের মানুষ, তাই হঠাৎ হঠাৎ উড়ে এসে হাজির হই, আপনাদের বিভ্রান্ত করাই। তবে আদতেও বিভ্রান্ত হওয়ার উপায় নেই, আজ আমি অনেক রাত অবধি আছি। চলুন দেখে নিই আমাদের ফার্স্ট কলারকে। হ্যালো, কে বলছেন? ও পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়। সে বলে, আমি রূপা। আরহান মিষ্টি হেসে জানায়, কোন রূপা? হিমুর রূপা নাকি অন্য কারো রূপা? রূপা হেসে ফেলে, বলে, আপনি কোনটা বললে সন্তুষ্ট হবে? তুই যা বলবে আমি তাতেই সন্তুষ্ট। তাহলে আমি আরহানের রূপা। আরহানি কথার পিঠে কিছু বলল না, প্রসঙ্গ পাল্টে জানালো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? কোন গান শুনতে চাও? আমার মনটা বড্ড খারাপ। মাঝে মাঝে আমাদের মন খারাপ হয়, এটা খুব একটা বড় বিষয় নয়। মন খারাপের কারণ? আমার মন খারাপের আদেও কোনো কারণ নেই। এটা আরো সুন্দর ব্যাপার। তুমি বরং আমাদের সঙ্গে থাকো, গান শোনো, দেখবে মন ভালো হয়ে যাবে। কল কেটে গেল। পরবর্তী আরেকটা কল আসতেই আরহান সে কলটাও ধরে বলল, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? ও পাশে একটা ছেলের কণ্ঠ শোনা যায়। সে বলে, আমি তৌহিদ, ঢাকার আনাচে কানাচে থেকে বলছি। কণ্ঠ শুনে আরহানের আর বুঝতে বাকি নেই এ কে, তবুও সৌজন্যতার খাতিরে বলল, কিভাবে সাহায্য করতে পারি?
নিজের বিছানায় বসে থাকা তৌহিদ হাসে তখন। পাশেই শান্ত বসা। তৌহিদ বলল, আমার একটা মনের মানুষ নেই, আপনি কি কোনোভাবে সাহায্য করতে পারবেন? আপনার মনের দরজা খুলে রাখুন, দেখবেন কেউ না কেউ ঠিকই হাজির হবে। কল কেটে গেল। আরহান বলল, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন একজন শ্রোতার প্রিয় গান স্রোতস্বিনী। গান চালু করে কানের হেডফোন নামিয়ে ফেলল আরহান। মনে মনে বলল, এই তৌহিদের বাচ্চা, আর ভালো হলো না। রাত তখন 11টার কাটাই ছুঁই ছুঁই। সোফায় বসে টিভিতে মুভি দেখছিল ফাবিহা। বাড়িতে বাবা মা নেই। ফাবিহার চাচা আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন, তাকে দেখতে গেছেন। কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, চাচা ঠিক আছে, তারা বাড়ি আসছেন। ফাবিহা তাদেরই অপেক্ষা করছে আপাতত। রাহেলা নেই, সে রোজ রাত 10টার পরই ঘুমিয়ে যায়। সারাদিন ননস্টপ চলতে থাকলেও রাত 10টার পর তাকে আর খুঁজে পাওয়া যায় না। এতে করে পুরো বাড়িটা খা খা করে। রাহেলার উপর মাঝে মাঝে ফাবিহা বিরক্ত বোধ করলেও মেয়েটা আশেপাশে না থাকলে কেমন যেন চারপাশ বোরিং লাগে, যেমন এখন লাগছে। কলিং বেলটা বেজে উঠল। ফাবিহা বুঝলো বাবা মা বোধহয় চলে এসেছে। সে আস্তে করে সোফা থেকে উঠল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গেল দরজার কাছে। এরই মাঝে কলিং বেল আবারও বাজে। ফাবিহা দরজা খুলে বলে, এতবার কলিং বেল পুরোটা আর বলা হয় না, কারণ সামনে আরহান দাঁড়িয়ে। ফাবিহা বিব্রত বোধ করলো, শুকনো হেসে জানালো, আপনি? আরহানের শান্ত কণ্ঠের উত্তর, মাসুদ আঙ্কেল আছেন? না, বাবা একটু বেরিয়েছেন। ও। এই বলে পকেট থেকে কিছু টাকা বের করলো আরহান। বলল, মাসের অ্যাডভান্স ভাড়াটা আঙ্কেল আসলে দিয়ে দিন, বলেছিলাম আজ দিব, তাই এই সময় আসলাম। আপনাকে অস্বস্তিতে ফেলার জন্য দুঃখিত। ফাবিহা হাত বাড়িয়ে টাকাটা নিল। বলল, আপনি কি সরিটা খুব বেশিই বলেন? আপনাকে বেশি বলা লাগছে? এমন কেন? ধরতে পারছি না। আরহান যেতে নিল। পিছন থেকে ফাবিহা আবার বলল, আপনি কি রেডিওতে মেয়েদের মন ভোলার ভালো করার দায়িত্ব নিয়েছেন? আরহানের পা থেমে গেল, পিছন ফিরল। তার বিস্ময়সূচক চাহনি। মেয়েটা জানল কিভাবে? তবে কি শুনছিল না রেডিও এফএম? ফাবিহা বলল, কি হলো, কথা বলছেন না যে? একটা মানুষ কি একটা মানুষের মন ভালো করার দায়িত্ব নিতে পারে? সত্যিই কি পারে না? বোধহয় পারে, আমার জানা নেই। আপনার শোটা শুনছিলাম, বেশ সুন্দর। ধন্যবাদ। আপনার পায়ের অবস্থা কেমন সেরেছে? খানিকটা। আরহান চলে গেল। ফাবিহা তখনও দাঁড়িয়ে। তার আরহানকে ভালো লেগেছে, খুব বেশি ভালো লেগেছে কিনা ধরতে পারছে না, তবে ভালো লেগেছে এতটুকু জানে। ভোর থেকেই তৌহিদ ব্যস্ত। আজ তার ভার্সিটি টিচার রূপে জয়েন হওয়ার প্রথম দিন। অনুভূতি ঠিক কতটা জোরালো বোঝা যাচ্ছে না, তবে খানিকটা নার্ভাস বলা চলে। যে ভার্সিটিতে সে পড়াশোনা করেছে সেই ভার্সিটিতেই চাকরি পাওয়াটা কতটা সুন্দর, কতটা যোগ্যতা সম্পন্ন কাজ তৌহিদ বুঝতে পারছে। তৌহিদের পুরোপুরি পড়াশোনা শেষ হয়েছে, খুব একটা সময় হয়নি। সে পড়াশোনায় মারাত্মক ভালো, তাই তো এত বড় সম্মাননা। তৌহিদ জোরে শ্বাস ফেলল। রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছিল শান্ত। সপ্তাহে 2 দিন করে রান্নার কাজ করে এক একজন, তবে বেশিরভাগ সময়ই শান্তই রান্না করে। শান্তর বাহিরে খুব একটা কাজ নেই, সে ঘরেই থাকে বেশিরভাগ সময়। বাহিরে বেশি থাকে আরহান, আর এখন তো তৌহিদেরও বাহিরে থাকতে হবে। শান্তর এতে কোনো অভিযোগ নেই। রান্না করতে সে পছন্দ করে, তার রান্নার হাতও পোক্ত। সবচেয়ে বাজে রান্না করে আরহান, তবুও সে চেষ্টা করে। বেশিরভাগ সময় রান্নাটা শান্ত আর তৌহিদই করে, বাজার টাজার করাটা আবার আরহান সামলায়। এক্ষেত্রে সে বেশি পারদর্শী। আরহান বিছানায় ঘুমিয়ে আছে, তখনই ফোনটা বাজলো তার। এক প্রকার বিরক্ত হয়ে ফোনটা তুলল আরহান। বলল, হ্যালো, কে বলছেন? তখনই অপর পাশ থেকে কে যেন বলে, কেমন আছেন? কণ্ঠ শুনেই কল আসার নাম্বারটা দেখলো আরহান। এরই মাঝে অপর পাশের ব্যক্তিটি আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? আরহানের ছোট উত্তর, আমি ঘুমাচ্ছি, পরে ফোন করুন। কল কেটে গেল। কিছুক্ষণ পর আবারও ফোন বাজলো। আরহান বিরক্ত হয়ে কল কেটে মোবাইল বন্ধ করে দিল। তৌহিদ তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। আজ সাদা রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে তৌহিদ। সিল্কে চুলগুলো সুন্দর মতো সাজানো। তৌহিদের ফেভারিট রং হলো সাদা, তাই স্পেশাল এই দিনটি সে সাদা রং দিয়েই শুরু করবে। তৌহিদ আয়নার দিকে তাকিয়েই আরহানকে বলল, কলটা কেটে দিলে? আরহানের ঘুম কেটে গেছে। সে বিরক্ত নিয়ে বলল, আর কি করব? সিম পাল্টে ফেল। কম তো পাল্টালাম না।
তৌহিদ এবার এগিয়ে আসলো। আরহান ততক্ষণে শোয়া থেকে উঠে বসেছে। আচমকাই তার সবকিছুই বিরক্ত লাগছে। তৌহিদ বলল। আরহান কথা বলল না। তৌহিদ বলল, চিন্তা করিস না, আমরা তো চলে এসেছি, ভুলে যা, দেখবি এখন থেকে সব ভালো হবে। আরহান তাকালো তৌহিদের দিকে, মলিন কণ্ঠে বলল, বলছিস? হুম। আচ্ছা, কয়টায় বের হচ্ছিস? এই আধা ঘন্টার মাঝে। অল দ্য বেস্ট। মৃদু হাসলো তৌহিদ। তখনই হাতে করে খাবার নিয়ে আসলো শান্ত। তৌহিদের সামনে খাবারের প্লেটটা রেখে হাতের ইশারা দেয়। তৌহিদ তা দেখে বলে, খেয়ে নে, আজ তোর পছন্দের রান্না করেছি। তৌহিদ মিষ্টি হেসে বলল, তুই তো ভালো কেন শান্ত? শান্ত মিষ্টি হাসে, জানায়, তোরা আছিস বলেই তো আমি ভালো আছি। আরহানও হাসলো তখন। তাদের 3 বন্ধুর ছোট্ট জীবন খুবই সুন্দর। এই সুন্দর জীবনে কারো নজর না লাগুক। তৌহিদ খেতে নিল। আরহান তখনও চুপচাপ বসা। শান্ত হাতের ইশারায় দেখালো। আরহান বলল, মুখ ধুয়ে আসবো, একসাথে খাবি? মাথা নাড়াই শান্ত, যার অর্থ হ্যাঁ। আরহান শান্তের মাথায় হাত বুলালো, বলল, ঠিক আছে। আরহান বিছানা থেকে নামলো। তৌহিদকে বলল, শোন, সাবধানে যাস। টাকা আছে সঙ্গে নাকি দিব? তৌহিদ খেতে খেতে উত্তর দিল, আচ্ছা, লাগবে না। নিজের রুমের বারান্দায় বসে বই পড়ছে ফাবিহা। চিন্তা করেছে আজ সারাটা দিন বই পড়ে কাটিয়ে দিবে। ফাবিহার একজন পছন্দের লেখক হলো হাসান মাহবুব, যিনি বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একজন লেখক। ফাবিহা তার লেখা মোট 10টা বই পড়েছে। কাল বিকেলে 11তমটা হাতে পেয়েছে। ভেবেছিল কালই পড়া শুরু করবে, কিন্তু হয়ে ওঠেনি। তাই ভাবছে আজ শেষ করবে। 350 পৃষ্ঠার একটা উপন্যাস। কাহিনীটি 90 দশকের। শুরুটা খুবই ইউনিক, ফাবিহার ভালো লেগেছে। তবে এসবের মাঝে খারাপ লাগার বিষয়টা হলো এই লেখককে কেউ চেনে না। সে তার ছবি প্রকাশ করেনি কোনো বইয়ে, এমনকি তার ফেসবুক প্রোফাইল পেজ কোথাও তার ছবি নেই। নামটাও বোধহয় আসল নয়। ফাবিহার তীব্র ইচ্ছে এই লেখকের সঙ্গে দেখা করার, কিন্তু আদতেও এটা সম্ভব কিনা সে জানে না। কারণ ফাবিহার মন বলে এই লেখক কখনোই পাবলিকের সামনে নিজেকে প্রকাশ করবে না। হুট করেই মন খারাপ হয়ে গেল তার। বইয়ের সাথে ভাগ্যক্রমে একটা চিঠি পেয়েছে ফাবিহা। বইটি প্রি বুকিং ছিল। লেখক বলেছিল যারা যারা প্রি বুকিং করবে সবাইকে নিজ হাতে নামসহ চিঠি লিখবে। তাই ফাবিহাও একটা পেয়েছে। চিঠিতে লেখক লিখেছে, প্রিয় ফাবিহা, খুবই অল্প শব্দের একখানা চিঠি লিখছি। চিঠির শুরুতেই ভালোবাসা নেবেন। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার হাতের লেখা অতটা ভালো নয়। এখন নিশ্চয়ই ভাবছেন লেখক মানুষের আবার হাতের লেখা খারাপ হয় নাকি? এই দেখুন আমার হয়। সে যাই হোক, আমার এবারের বইটা একটু ভিন্ন রকম। অনেকটা পুরনো জিনিসকে স্মৃতিতে আটকে রাখা মতো। আশা রাখি বইটি আপনাকে দারুণ কিছু অনুভূতি দিবে। কিছু কথা না বললেই নয়। এই যে আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, অথচ আমরা দুজনেই দুজনকে ভালোবাসি। আমার কাছে মনে হয় লেখক পাঠক ভালোবাসাটা পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ ভালোবাসার একটি। এই যে আপনি আমাকে দেখেননি, অথচ আমার বইকে ভালোবাসছেন, আমাকে ভালোবাসছেন। এতে কি প্রমাণ হয় মানুষকে না দেখেও তাকে ভালোবাসা যায়? আমার কাছে অনেক চিঠি আসে, উপহার আসে। আমি আপনাদের আবেগ বুঝতে পারি, ভালোবাসা উপলব্ধি করতে পারি। আমাকে দেখার তীব্র আকাঙ্ক্ষাটাও আমি বুঝতে পারি। আপনাদের এক একটা চিঠি আমার কাছে কোটি টাকার চেয়েও দামি। সবসময় ভালো থাকবেন, দোয়ায় বাঁচিয়ে রাখবেন। আল্লাহর রহমত সবসময় আপনার উপর বর্ষিত হোক। আর হ্যাঁ, আমাকে দেখার তীব্র ইচ্ছা আপনার জনমভর থাকুক। ইতি আপনার লেখক হাসান মাহবুব। চিঠিটা বুকে জড়িয়ে ধরল ফাবিহা। এত বেশি ভালো লাগলো তার, আবেগে চোখ ভেসে উঠেছে। অতিথি নিবাস থেকে কে যেন বের হলো। ফাবিহা তাকালো। সাদা শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবক। ছেলেটা যে আরহান নয় তা বুঝেছে। তাহলে কি তৌহিদ বা শান্তর মধ্যে একজন? ছেলেটা তার কালো জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই আচমকাই এদিকে তাকালো। ফাবিহা চমকে উঠল। দুজনের চোকাচোকি হলো, তবে সময়টা খুবই নগণ্য। অন্যদিকে তৌহিদ ফাবিহাকে দেখেই চোখ সরিয়ে নিল। শান্ত স্বরে হেসে বলল, এই তাহলে রাহেলা বানুর প্রিন্সেস ডায়না? হেসে ফেলল তৌহিদ। রাহেলা মেয়েটা আসলেই একটু পাগলাটে টাইপ, সহজ সরল, তবে মনটা বেশ ভালো। তৌহিদ আর দাঁড়ালো না।
এক পলক নিজের হাত ঘড়িটা দেখে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যে। বুকের সামনে ব্যাগ ঝুলিয়ে তুমুল বেগে ছুটছে মোহনা। এলাকার আশেপাশের মানুষ হা হয়ে দেখছে তাকে। মোহনার ক্লাস লেট হচ্ছে। তার ভার্সিটির ক্লাস শুরু হতে 10 মিনিট বাকি। রাতুল স্যারের ক্লাসটায় আজ দেরি করে গেলে তার খবর আছে, অথচ তার আজও ঘুম ভাঙতে দেরি হয়েছে। মোহনার একটা বাজে অভ্যাস হলো, ঘড়িতে অ্যালার্ম তো দেয়, কিন্তু সকালে যখন অ্যালার্ম বাজে তখন সে অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুমায়। সকালে মা যদি মুখের উপর একমগ পানি না ঢলতো তবে তার খবর হয়ে গেছিল, কিন্তু তবুও মোহনার মনে হচ্ছে লেট হবে। 10 মিনিটে ভার্সিটি পৌঁছানো সম্ভব নয়। সে মনে মনে বলছে, হে আল্লাহ, রাতুল স্যার যে রিক্সায় করে আসবে সেই রিক্সার চাকাটা খারাপ করে দিও। আমি পৌঁছাই তারপর যেন উনি আসেন, না হলে সেই রোজগারের মতো ওনার লেকচার না। প্লিজ আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। কাল থেকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, দরকার পড়লে রাতে ঘুমাবোই না। প্লিজ এবারের মতো বাঁচিয়ে দাও। এসব বলে আকাশের দিকে তাকাতে তাকাতে ছুটছিল মোহনা। তখনই ঘটে গেল এক আকস্মিক ঘটনা। কারোর সাথে আচমকাই ধাক্কায় লেগে গেল তার। মোহনা বলল, আমি দুঃখিত, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছুই করিনি। তৌহিদের চোখে মুখে তখন তীব্র রাগ, কারণ ধাক্কাটা তার সাথেই লেগেছে। তৌহিদ বলল, চোখ যদি আকাশের দিকে রেখে হাঁটেন তাহলে তেমন ঘটনা ঘটবেই। মোহনা কি বলবে বুঝছে না। হাত ঘড়িটা দেখল, অলরেডি 2 মিনিট চলে গেছে। সে তড়িঘড়ি করে বলল, শুনুন, আমার না লেট হচ্ছে। একটা খবিস স্যার আছেন, ওনার ক্লাসে দ্রুত পৌঁছতে হবে। আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, আবার দেখা হলে লেকচার দিয়েন। আমি আবারও সরি। এই বলে মোহনা ছুটে গেল। তৌহিদ তখনও ঠাই দাঁড়িয়ে। মেয়েটা কি বেয়াদব, নিজের স্যারকে খবিস বলছে। তার স্টুডেন্ট হলে ঠাটিয়ে দুটো চড় মেরে দিত। সকাল সকাল যত সব ঝামেলা। তৌহিদের মুডটাই এক প্রকার নষ্ট হয়ে গেল। তৌহিদ বিরক্তি নিয়ে রিক্সা ডাকলো। এ মামা, যাবেন? সোফায় বসে চা খাচ্ছিলেন ফাবিহার মা রিনা বেগম। আচমকাই রাহেলা ছুটতে এসে বলল, চাচি, আপনার হাফ প্যান্ট আইছে? সঙ্গে সঙ্গে মুখ থেকে চা গড়িয়ে পড়ল নিচে। আর পাশে বসা ফাবিহা উচ্চ শব্দে হেসে উঠল। চোখ রাঙিয়ে তাকিয়ে আছেন রিনা বেগম। হাফ প্যান্ট এসেছে মানে? এসব কি ধরনের কথাবার্তা? রাহেলা একগাল হেসে বলল, চাচি যাইবেন না? তুই কি বললি? কি করছি? হাফ প্যান্ট আবার কি? কি কন চাচি, হাফ প্যান্ট জানেন না? চোখ খিচে উত্তর দিল, তুই কোন হাফ প্যান্টের কথা বলছিস? চাচি ইংরেজি জানেন না? হাফ প্যান্ট, হাফ প্যান্ট, আরে হাফ প্যান্ট। রিনা বেগম বুঝলেন না, তেতে উঠে বললেন, ডু ইউ মিন বাই হাফ প্যান্ট? ফাবিহা মাথায় হাত দিল। এতক্ষণ চুপ থাকলেও এখন বলল, মা ওটা হট ডু নয়, হোয়াট ডু হবে। রিনা বেগম এবার বসা থেকে উঠে দাঁড়ালেন। চায়ের কাপটা টেবিলে রেখে বললেন, তুই চুপ থাক, আমার চেয়ে বেশি ইংরেজি পারো। ফাবিহা চুপ হয়ে গেল। রাহেলা বলল, হ্যাঁ চাচি, খামোখা ঝগড়া করবেন না, আইও ইংরেজি কম জানি না। আগে ইংরেজি বলা শিখো, আর না কি তোর না আমি বাইর কইরা দিমু। দেখেন চাচি, ভালো মতো কথা কন। নে ভালো মতো হইছে। রাহেলা কি বলবে বুঝতে পারছে না। এবার ফাবিহা বলল, মা খামোখা রেগে যাচ্ছ কেন? ও হাজবেন্ডের কথা বলেছে, নিশ্চয়ই বাবা এসেছে। কথাটা বলে দরজার দিকে তাকাতেই মাসুদ উদ্দিনকে দেখা যায়। তিনি ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছেন। রাহেলা লজ্জিত কণ্ঠে বলল, একই হইল। রিনা বেগম বললেন, এক হইল কেমনে? আপনার হোয়াট যদি হট হয় তাহলে আমার হাজবেন্ড হাফ প্যান্ট হইতে কি সমস্যা? মুখে মুখে তর্ক করিস না রাহেলা। তর্ক না চাচি, এটা হলো হক কথা। এই নিয়ে ঝগড়া লেগে গেল রাহেলা আর রিনা বেগমের সাথে। ফাবিহা আর মাসুদ উদ্দিন হা হয়ে চেয়ে রইলেন। এই ব্যাপারটা খুব একটা বিস্ময়ের ব্যাপার নয়। রোজই একবার করে হলেও ঝগড়া বা টুনাটুনি লেগে যায় রাহেলা আর রিনা বেগমের মধ্যে। ফাবিহা এবার উঠে দাঁড়ালো। দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলল, তোমরা দুজন চুপ করবে? রিনা বেগম থামলেন না, উল্টো বললেন, তুই আমার চুপ করতে বলিস কেন? ওরে বল। রাহেলার জবাব, পারবেন তো খালি আমারে চুপ করাইতে। ফাবিহা চরম বিরক্ত। সে হতাশ হয়ে বলল, তোমরা দুজনেই চুপ করো। আর মা, তুমিও কি বাচ্চা হয়ে গেলে নাকি রোজ রোজ শুধু ঝগড়া করো? তাও ঝগড়া থামলো না। এরই মাঝে দরজার সামনে এসে হাজির আহির। সে চেঁচিয়ে বলল, সারপ্রাইজ। সঙ্গে সঙ্গে সবাই তাকালো আহিরের দিকে। রিনা বেগম অবাক হয়ে বললেন, তুই? আহির একগাল হেসে বলল, কি ভেবেছিলে মা আমি আজও আসছি না? রিনা বেগম খুশি মনে এগিয়ে গেলেন, বুকে জড়িয়ে ধরলেন ছেলেকে। আহির ফাবিহার বড় ভাই।
1 সপ্তাহের জন্য বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিল। ফেরার কথা কাল থাকলেও আজই হাজির হলো। ভাইয়ের আগমনে স্বস্তির নিঃশ্বাস ফেলল ফাবিহা। যাক, পরিবেশ তো শান্ত হলো। রাহেলা ফাবিহার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, খালি ভাইজানে চইলা আইছে দেখা, নাইলে আজকে গো ঝগড়া কেউ হারাইতে পারতো না আপা। ফাবিহার নিরাশ চাহনি, মনে মনে ভাবনা, এ মেয়ে কোনোদিনও ঠিক হওয়ার নয়। ঘড়ির কাঁটায় 10:45 ছাড়িয়ে মুখে কলম রেখে নিরাশ ভঙ্গিমায় বসে আছে মোহনা। রাতুল স্যারের ক্লাসটায় আজও সময় মতো আসতে পারেনি। ওই সময় যদি ওই ছেলেটার সাথে ধাক্কা লেগে 2 মিনিট লেট না হতো তাহলে বোধহয় পারত। দিনের শুরুটা আজও খবির স্যারের ভাষণ শুনে শুরু হলো। মোহনার কিছু ভালো লাগছে না। রোজ রোজ একই ঘটনা কেন ঘটছে? সে কি কোনোদিনও ভালো হবে না? রোজ রাতে ভাবে ভালো হয়ে যাবে, কিন্তু সকাল হলেই আর ভালো হওয়া হয় না। জীবনটা চরম বেদনাময়। কবে যে ভার্সিটির প্যারা চুকিয়ে বিয়ে শাদী করবে কে জানে। মোহনা অনার্স 2nd ইয়ারের ছাত্রী। পড়াশোনার পাঠ জোগাড়তে এখনও ঢের দেরি। পড়াশোনা তার ভালো লাগে না, একান্তেই পড়াশোনা করা প্রয়োজন, তাই কোনো রকম টেনে টুনে পড়াশোনা করছে। না হলে এই ছাতার মাথা কে করে? প্রথম বর্ষ পর্যন্ত ভালোই ছিল, ইদানিং কেমন যেন ভালো লাগে না, পড়তে ইচ্ছে করে না। মোহনা পড়াশোনায় ভালো ছাত্রী, ইংরেজি নিয়ে পড়াশোনা করে। হঠাৎই রাতুল স্যারের আগমন ঘটল। পেট মোটা স্বাস্থ্যবান একজন স্যার। মোহনার সাথে সবসময় তর্ক করে বলে তার ভালো লাগে না, তাই মোহনা তাকে ডাকে পেট মোটা টাকওয়ালা খবিশ স্যার। এত বড় নাম মোহনা শুধু মনে মনেই ব্যবহার করে, কিন্তু এই সময় ওনার আগমন দেখে চমকে উঠল। ক্লাস তো শেষ তাহলে? হঠাৎই নজর গেল রাতুল স্যারের পাশাপাশি আরেকজনের আগমন দেখে। মোহনার বিস্ময়কর চাহনি, কারণ পাশে সকালের ছেলেটা দাঁড়িয়ে। সে বিস্ময়ের ন্যায় উঠে দাঁড়ালো। রাতুল স্যার আসে সব স্টুডেন্টই উঠে দাঁড়িয়েছে। রাতুল স্যার বিনয়ের সাথে বললেন, বসো সবাই। সবাই বসলো। মোহনা একা দাঁড়িয়ে। রাতুল স্যার ধমক দিয়ে বললেন, তুই দাঁড়িয়ে আসিস কেন? সবাই বসে গেছে, দেখিস না? লজ্জায় পড়ে গেল মোহনা। বসলো আস্তে করে, তবুও তার বিস্ময় কাটে না। তৌহিদের দৃষ্টি পড়ল তখন। তারও বিস্ময়ের শেষ নেই। এই মেয়েটা তো তখন। ভাবনা নিয়েই দৃষ্টি সরিয়ে ফেলল তৌহিদ। রাতুল স্যার বললেন, ও হলো তৌহিদ, তোমাদের নতুন ইংরেজি শিক্ষক। আজ থেকে উনি তোমাদের পড়াবেন। আর সবচেয়ে চমৎকার বিষয় কি জানো? তৌহিদ তোমাদের ভার্সিটি স্টুডেন্ট ছিল, মাসখানেক আগে পড়াশোনা শেষ করলো। ক্লাসে সবাই অবাক হলো, খুশিও হলো। কেউ কেউ বলল এই ছেলেটাকে তারা এর আগেও দেখেছে। তৌহিদকে স্বাগতম জানালো সবাই। তৌহিদ ও বিনয়ের সাথে গ্রহণ করলো। রাতুল স্যার বললেন, তাহলে ক্লাসটা শুরু করে দাও তৌহিদ। তৌহিদও মিষ্টি হেসে বলল, জি স্যার। রাতুল স্যার চলে গেলেন। শুধু মোহনাকে বললেন ভালো মতো থাকতে। কথা শুনে মোহনার ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। আশ্চর্য, সে কি খারাপ হয়ে থাকে নাকি? নতুন স্যারের সামনে মান সম্মান বলে কিছুই রাখলো না। তৌহিদ বলল, আজ আমার প্রথম ক্লাস, তোমরা আমার জন্য নতুন, আমিও তোমাদের জন্য নতুন। আশা রাখি তোমরা আমায় বুঝতে পারবে, আর আমিও তোমাদের বুঝতে পারবো। আজ যেহেতু প্রথম দিন, ক্লাসের শুরুটা তাহলে পরিচয় পর্ব দিয়ে শুরু করা যাক। ক্লাসের প্রতিটা মেয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে তৌহিদের দিকে। এত ইয়াং স্যার? একটা মেয়ে বলল, স্যার আপনার সম্পর্কে বলুন। তৌহিদ দ্বিধা করল না। তার নাম, বাড়ি সহ আরো অনেক কিছু বলল। এরপর শুরু হলো স্টুডেন্টদের পরিচয় পর্ব। সব মিলিয়ে মোটামুটি জমজমাট পরিবেশ। তৌহিদের জন্য পড়ানোটা নতুন কিছু নয়। সে এর আগেও বহু জায়গায় টিউশনই করিয়েছে, তবে ভার্সিটি টিচার রূপে প্রথম। অনুভূতিটা দারুণ, বেশ চমৎকার। তখন সন্ধে। রেডিও FM এ আরহান হাজির। তার ভারী কণ্ঠ তখন শোনা যাচ্ছে রেডিওতে। ফাবিহা ব্যালকনিতে বসে শুনছে, তার হাতে মোবাইল, কানে ইয়ারফোন। আরহানের কণ্ঠটা প্রবল আকৃষ্টজনক, এত মিষ্টি, শুনতে ভালো লাগে। আরহান বলছে, আজকাল দিনগুলো যেন কেমন কাটে, হঠাৎ বিষণ্ণ, হঠাৎ আনন্দে, অথবা মন খারাপের দৌলতে। মাঝে মাঝে আমার বড্ড জানতে ইচ্ছে হয় মানুষের মন খারাপ কেন হয়। মন খারাপ হওয়াটা খুব একটা বাজে ব্যাপার এমনটা কিন্তু নয়। যখন মন খারাপ হয় তখন খারাপ লাগে, কিন্তু কিছু সময় পর যখন মন ভালো হয়ে যায় তখন আমার মন কয়ে ওঠে, ওহে মনিব, যদি মন খারাপই না হয় তবে ভালোটার উপলব্ধি করবে কেমন করে? সত্যি তো, যদি মন খারাপ না হয় তবে কি ভালোটা বোঝা যেত? আরহানের কল আসলো। সে রোজকারের মতো শ্রোতার সাথে কথা বলতে লাগলো। ফাবিহা কান থেকে ইয়ারফোন সরালো। তার ইচ্ছে করছে আরহানকে একটা কল করতে। করে বসবে কি? ছেলেটা কি বুঝে যাবে ফাবিহা তাকে কল করছে? না, বোঝানো যাবে না। ফাবিহা নাম্বারটা ভাবলো।
কি যেন বলেছিল আরহান? 82903। না না, 3 নয়, 82904। ফাবিহা নাম্বারটা উঠিয়ে কল করলো। ভাগ্যক্রমে প্রথম কলটাই লেগে গেল আরহানের। রিং হচ্ছে। কিছু সময়ের মাঝেই কলটা রিসিভ করে আরহান তার ভারী কণ্ঠে শোধালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? কোথা থেকে বলছেন? কণ্ঠ শুনে ফাবিহার বুক ধক করে উঠল। কি করে বলবে বুঝতে পারছে না। তার হাত পা কাঁপছে, কণ্ঠনালী আটকে আসছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে। আশ্চর্য, এমনটা হচ্ছে কেন? ঘড়ির কাঁটা তখন টিক টিক শব্দ করে ছুটছে। নিস্তব্ধ পরিবেশ, রিক্ততায় ভরপুর চারপাশ। সময় যাচ্ছে নীরবতায়। আরহানের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, অথচ কেউ কথা বলছে না। আরহানের বড্ড অবাক লাগলো ব্যাপারখানায়, কারণ এমনটা খুব একটা ঘটে না। কেউ কল করেছে, সে সাড়া দিয়েছে, অথচ কেউ কথা বলছে না। আরহান আরো কিছু সময় চুপ থেকে বিস্ময় কণ্ঠে আবারও বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফাবিহার টনক নড়ল। সে দ্রুত একখানা রুমাল নিয়ে তার ফোন চেপে ধরে ভরাট কণ্ঠে আওড়ালো, ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পর কারো কণ্ঠ শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরহান। যাক, শেষমেশ কথা বলেছেন। আমি তো ভাবলাম কেউ কল করে ফোন রেখে চলে গেছে। ফাবিহার তড়িৎ উত্তর, না, ওইরকম কোনো ব্যাপার নেই। আপনি কি নার্ভাস? আসলে প্রথমবার এইভাবে কাউকে কল করলাম তো, তাই একটু। ব্যাপার না, আমি আহামরি কোনো ভয়ঙ্কর মানুষ নই। আমার সাথে দ্বিধাহীন কথা বলাই যায়। আমি চেষ্টা করছি। মৃদু হাসলো আরহান, বলল, ঠিক আছে, কে বলছেন? কোথা থেকে বলছেন? এই প্রশ্ন দুটোর উত্তর দেয়া কি খুব জরুরি? খুব একটা জরুরি বলা যাবে না, তবে আমি যে মানুষটার সাথে কথা বলছি সে কোথা থেকে বলছে তা জানার অধিকার কি আমার নেই? অবশ্যই আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি না। ভয় পাচ্ছেন নাকি? বাড়ি গিয়ে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো। কথাটা বলে নিজেই চমকে উঠল আরহান। এই ধরনের কথা তো সে বলে না, আজ বলে ফেলল কি করে? আরহান খানিকটা বিব্রত নিয়ে বলল, দুঃখিত, কথাটা ওভাবে বলতে চাইনি। ফাবিহা কিছু মনে করল না, শান্তভাবেই জানালো, আমি কিছু মনে করিনি। আমরা অনেক সময় অনেক কিছু নিজের অজান্তেই বলে ফেলি, ইটস নর্মাল। আরহান খুশি হলো, জানালো, ধন্যবাদ আমাকে বোঝার জন্য। এবার বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাহায্য? দ্বিধায় পড়ল ফাবিহা। আরহান বলল, জি, কোনো গান শোনার অনুরোধ আছে কি? জি আছে। বলুন কি গান শুনবেন? ফাবিহা কিছু সময় চুপ থেকে বলল, দেহ পাশে কেউ কেঁদো না। গানের নাম শুনে আরহান কিছুটা আঁচ করে জানতে চাইল, আপনার কি মন খারাপ? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি মনে হলো। ওরকম কোনো ব্যাপার নেই। আরহান মেনে নিল, মৃদু হেসে জানালো, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আপনার পছন্দের গানটা ছাড়া হবে। আরহান লাইন কেটে দিল। এরপর আরহানের আবার কল এলো। ফাবিহা অনেকক্ষণ গানের জন্য অপেক্ষা করলো, কিন্তু আরহান গান ছাড়ল না। ছেলেটার কি মনে নেই, অথবা ব্যস্ততায় ভুলে গেছে? এর কিছুক্ষণ পরে আরহানের জায়গায় অন্য কারো কণ্ঠ শোনা যায়। সে জানায় ব্যক্তিগত কিছু জরুরি কাজের কারণে আরহান বেরিয়েছে। বাকিটা সময় আমি শফিক আপনার সঙ্গে আছি। কথা শুনে ফাবিহার মন খারাপ হলো কিনা বোঝা গেল না। সে রেডিও থেকে বেরিয়ে এলো। বিছানায় বসে আছে শান্ত, তার পা জ্বলছে। কিছুক্ষণ আগে ফুটন্ত গরম পানি তার ডান পায়ে পড়েছে। তহিদ পাশে বসে আছে, অনেকখানি লবণ দিয়েছে পায়ে, যার দরুন যন্ত্রণায় ছটফট করছে শান্ত, কিন্তু প্রকাশ করছে না। তহিদ বলল, একটু সাবধানে কাজ করবি না? শান্ত কিছু বলল না। এরই মাঝে হন্তদন্ত হয়ে ঘরের ভিতর প্রবেশ করলো আরহান। ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল, শান্তর কি হয়েছে? তহিদ ঘুরে তাকালো, অভিযোগ নিয়ে বলল, পায়ে গরম পানি পরে পিচ্ছিরে কাণ্ড ঘটে ফেলেছে। খুব বেশি খারাপ অবস্থা হয়েছে নাকি? তেমনটাই। তাহলে চলো দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাই। শান্ত মাথা নাড়ায়, হাতের ইশারায় দুজনকে শান্ত হতে বলে। আরহান গিয়ে বসলো শান্তর বাম পাশে, ডান পাশে তহিদ। আরহান নরম গলায় বলল, একটু সাবধানে কাজ করবি না? শান্ত হাত নাড়াচ্ছে, তাদেরকে আরহান বলল, সাবধানে কাজ করছিলাম, আশঙ্কায় হাত ফসকে পাতালটা পড়ে গেল। খুব বেশি বাজে অবস্থা হয়নি, তোরা চিন্তা করিস না। কথা শুনে তহিদ বলল, চিন্তা করবো না, চল ডাক্তারের কাছে চল, কাল সেটা ফার্মেসি আছে, ডাক্তারের কাছে না গেলে ওখানে চল। শান্ত রাজি হলো না।
শব্দ করে হাতের ইশারায় বোঝালো। আরে কিছু হয়নি আমার। আরহানের এবার রাগ উঠল। সে আচমকাই কোলে তুলে নিল শান্তকে। শান্ত হতভম্ব। আরহান বলল, দেখ তো তৌহিদ, কাছে কোনো রিক্সা পাস কিনা। তৌহিদ দেরি করল না, ট্রাউজার আর টি শার্ট পরা অবস্থাতেই বেরিয়ে গেল। শান্তর মুখে অস্পষ্ট কিছু শব্দ বিরাজমান, হাতের ইশারায় বলা, আমার কিছুই হয়নি। আরহান শুনল না, দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। হাতে ময়লার পলিথিন নিয়ে বাড়ির বাইরে এসেছিল রাহেলা। আচমকাই আরহানের কোলে শান্তকে দেখে ছুটে গেল দ্রুত এবং চিন্তিত স্বরে বলল, কি হয়েছে ভাইজানের? আরহান জানালো, পা পুড়ে গেছে। কি কোন, কেমনে হইল? এসে বলবো। আচ্ছা শোনো, আমাদের ঘরের দরজায় তালা দেয়া নেই, তুমি একটু খেয়াল রেখো রাহেলা। রাহেলা মাথা ঝাঁকিয়ে জানালো, আচ্ছা ভাইজান, আপনারা সাবধানে যাইবেন। গেট থেকে বের হতেই রিক্সা দেখা গেল। রিক্সার পাশে তৌহিদ দাঁড়িয়ে। তিনজন একত্রে যাওয়া যাবে না, রিক্সা ছোট। তৌহিদ বলল, তুই শান্তকে নিয়ে যা, আমি পেছনে পেছনে আসছি। আরহানও আর বারণ করল না, শান্তকে রিক্সা করে নিয়ে চলে গেল দ্রুত। অতিথি নিবাসের বাইরে পাইচারি করছে রাহেলা। চিন্তা হচ্ছে তার, সেই কখন ভাইজানেরা গেছে এখনো খবর নেই। ঘড়িতে তখন 8টা বাজে। রাতের আকাশে জোনাক দেখা যায়। পুরো বাড়িতে রাহেলা খুঁজে না পেয়ে ডাকছিল, ফাবিহা। একটু উচ্চ আওয়াজেই কণ্ঠ শোনা যাচ্ছিল, রাহেলা, এই রাহেলা। রাহেলা চমকে উঠল, বাহিরে দাঁড়িয়েই চেঁচিয়ে বলল, আপা আমি বাহিরে। ফাবিহা তখন দরজার কাছে দাঁড়ানো। সে কখন শুনেছিল রাহেলা ময়লার পলিথিন নিয়ে বাহিরে এসেছে, এখনো ঘরে আসেনি কেন? ফাবিহা আর না চেঁচিয়ে বাহিরে আসলো। ঘরে রিনা বেগমের মাথা ধরায় নিজের রুমে শুয়ে আছেন। আহির আর মাসুদ উদ্দিন বাড়ি নেই, কোথায় যেন গেছেন। একসাথে নয়, আলাদা আলাদা। ফাবিহা বাহিরে এসে দেখলো রাহেলা অতিথি নিবাসের বাহিরে পাইচারি করছে। ফাবিহার কৌতূহলী চাহনি, মাথায় কয়েকটা প্রশ্ন। দ্রুত রাহেলার মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি এখানে কি করছো রাহেলা? পাহারা দেই আপা। পাহারা দাও মানে কি? বিস্ময়ের প্রশ্ন ফাবিহার। রাহেলার সরল মনের উত্তর, আরহান ভাইজান খেলা করতে কইছে, তাই পাহারা দিছি আপা। রাহেলার অগোছালো কথা ঠিকভাবে বুঝতে ব্যর্থ হলো ফাবিহা। পুরোপুরি বুঝতে জানতে চাইল, আমি ঠিক বুঝিনি, আরহান তোমায় কেন খেয়াল রাখতে বলবে? তারা কি বাড়িতে নেই? এবার রাহেলা সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সব শুনে ফাবিহা অবাক। তাহলে কি এই কারণেই তখন আরহান রেডিও FM থেকে বেরিয়ে গিয়েছিল? ফাবিহার আচমকাই কেন যেন ভালো লাগলো, কেন লাগলো বোঝা গেল না, তবে শান্তর জন্য খারাপ লাগছে। বাড়ির কালো গেটটার সামনে কিছু মানুষের পদধ্বনি শোনা যায়, সঙ্গে কণ্ঠ আসে আরহানের, দেখেছিস সঠিক সময় না নিয়ে গেলে কি হতো? সবসময় বেশি বুঝিস, কিছু হয়নি কিছু হয়নি বলতে বলতে কত কিছু হয়ে গেছে। এই পা সারতে 2 সপ্তাহের বেশি সময় লাগবে। ফাবিহা আর রাহেলা দাঁড়িয়ে আছে। এরই মাঝে গেট খুলে হাজির হলো আরহান, তৌহিদ আর তাদের মাঝখানে 2 কাঁধে হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে শান্তকে আজই প্রথম দেখলো ফাবিহা। রাহেলার কথা মতো ছেলেটা সত্যিই সুদর্শন এবং চশমার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগে। ফাবিহা চোখ সরিয়ে নিল। অন্যদিকে গেটের ভিতর ঢুকতে না ঢুকতে রাহেলা আর ফাবিহাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে তিনজনই বেশ অবাক হলো। রাহেলা এগিয়ে গিয়ে বলল, ভাইজান কি ঠিক আছে? তৌহিদ উত্তর দিল। তৌহিদ এক পলক দেখলো ফাবিহাকে, এরপরই পাশ কাটিয়ে চলে গেল তারা। শান্ত জানতে চাইল, মেয়েটাকে? আরহান বলল, মাসুদ আঙ্কেলের মেয়ে। তৌহিদ হালকা হেসে আস্তে করে বলল, রাহেলার প্রিন্সেস ডাইনি। হেসে ফেলল তিনজন। ফাবিহা ভাবলো চলে যাবে, কিন্তু এভাবে চলে যাওয়াটা কি ঠিক হবে? আবার 3-3টে ছেলের ঘরে যাওয়াটা কি উচিত হবে? বেশ দ্বিধা নিয়ে দাঁড়িয়ে রইল ফাবিহা। হঠাৎ মাসুদ উদ্দিনের কণ্ঠ শোনা যায়। তিনি মাত্রই এসেছেন। ফাবিহাকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কিরে মা, বাহিরে দাঁড়িয়েছিস কেন? ফাবিহা কিছু বলার আগে রাহেলা বলল, আর কইকেন না ভাই চাচি, শান্ত ভাইজান পা পুইরা ফেলাইছে। অবাক হলেন মাসুদ উদ্দিন। পুড়িয়ে ফেলেছিস মানে? কথাটা বলেই অতিথি নিবাসের দিকে এগিয়ে গেলেন তিনি। ফাবিহাও আর দ্বিধায় না থেকে হেঁটে গেল, আর তার পিছু পিছু ছুটল রাহেলাও। মাসুদ উদ্দিন তাকিয়ে আছেন। সামনে বিছানায় শান্ত বসা, তার পায়ে ব্যান্ডেজ, ডান পায়ের হাঁটুর নিচে অনেকটা মাংস ছিলে গেছে। অসহ্য যন্ত্রণায় শান্ত ছটফট করছে।
কিন্তু বাহিরে প্রকাশ করতে চাইছে না। শান্তর পাশে তৌহিদ বসা। আরহান রান্নাঘরের দিকে গেছে। মাসুদ উদ্দিন বললেন, কি করে হলো? তৌহিদ উত্তর দিল, আর বলবেন না আঙ্কেল, বিকেল এভাবে কাজ করতে গিয়ে পায়ে গরম পানি পড়েছে। মাসুদ উদ্দিন দুপা এগিয়ে গেলেন। ফাবিহা আর রাহেলা দরজার কাছ দিয়ে দাঁড়ানো। ফাবিহার চোখ বুঝি আরহানকে খুঁজছে। ব্যাপারটা অদ্ভুত, তবুও ফাবিহা খুঁজছে। আরহানের দেখা পাওয়া গেল। গায়ে জড়ানো কালো রঙের শার্টটা ঘামে ভেজা। আরহান বলল, আঙ্কেল আপনি? এরপরই দৃষ্টি গেল ফাবিহার দিকে। ফাবিহা তাকিয়ে থাকায় চোখাচোখি হলো দুজনের। মাসুদ উদ্দিন বললেন, দেখতে এলাম, ভালো জখম হয়েছে নিশ্চয়ই। আরহান খাটে বসলো। মাসুদ উদ্দিনকেও বসতে বলল, তিনিও বসলেন। আরহান বলল, তা একটু হয়েছে, তবে ডাক্তার বলেছে বেশি ভয় পাওয়ার দরকার নেই। যাক, আল্লাহ ভরসা। তা রাতের জন্য খাবারের ব্যবস্থা করেছো তোমরা? বিপাকে পড়ল তিনজনই। রাতে রান্না করা হয়নি। আরহান, তৌহিদ, শান্ত একে অপরের দিকে তাকালো। মাসুদ উদ্দিন আবার বললেন, কথা বলছো না যে? শুকনো হাসলো আরহান, বলল,